আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামানস ভয়েসে। দর্শক, এই মুহূর্তে আমি যখন কথা বলতে বসছি তার জাস্ট 2 ঘন্টা সময় পরেই বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সকল সিনিয়র অফিসারদেরকে নিয়ে একটি সভার আহ্বান করেছেন সেনাবাহিনীর দরবার হলে। সেই সভায় হয়তোবা বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানরাও থাকবেন এবং ঢাকায় অবস্থিত যত সিনিয়র লেভেলের অফিসার আছেন তারা সবাই থাকবেন এবং অন্যান্য ক্যান্টনমেন্টে যারা আছেন ঢাকার বাহিরে যারা, তারা হয়তোবা ইন্টারনেট সংযোগের মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা এটুকু জানতে পেরেছি হঠাৎ করেই কেন সেনাপ্রধান এই সভা আহ্বান করেছেন। এটা নিয়ে সমগ্র দেশবাসীর কৌতূহল আছে, অপেক্ষা আছে মানুষের কি সিদ্ধান্ত আসে সেনাবাহিনীর এই সভা থেকে। এবং এ ধরনের একটি সংবাদও বেরিয়েছে যে সেনাপ্রধান নাকি সকল সেনা অফিসারদেরকে ডেকে, বিমান ও নৌবাহিনীর প্রধানদেরকেও ডেকে তাদেরকে তিনি দায়িত্ব স্মরণ করিয়ে দেবেন এবং সরকারের আদেশ নিষেধ মানা এবং শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের কথাই তিনি বলবেন। তবে এই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত আসতে পারে, সেখানে 3টে সিদ্ধান্ত আসতে পারে দর্শক। আমি আমার আলোচনায় পরবর্তী অংশে আসব। সেই 3টা সিদ্ধান্ত যে কোন সিদ্ধান্তটা আসলে কি হতে পারে আমি সেটা নিয়েও সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব দর্শক। তার চেয়ে বড় আলোচনায় এসে গেছে গতকালকে আন্দোলনের পরে, গতকালকে মাঠের যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, সেই গতকালকের বিশেষ করে মাসিভ মুভমেন্টের পরে এই 4 দফা আর 9 দফার থেকে এখন দফা 1 দাবি 1, আর সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দিকেই এখন সমগ্র দেশবাসীর দাবি উঠেছে এবং আওয়াজও সেভাবেই উঠছে। সবচেয়ে আন্দোলনে যে সকল শ্রেণী পেশার মানুষ এসেছেন দর্শক, আমি আমার কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এইটা নিয়ে স্পেসিফিক বলবো। আপনারা দেখেছেন ডাক্তাররা বের হয়ে আসছেন, আইনজীবীরা বের হয়ে আসছেন, আপনার নাট্যাভিনেতারা বের হয়ে আসছেন, চিত্রাভিনেতারা বের হয়ে আসছেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও এসে যোগ দিয়েছেন। সবচেয়ে সাহস জুগিয়েছে মানুষকে, মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সেটা হচ্ছে আপনারা দেখেছেন ডিওএইচএস এলাকায় একটি মিছিল। সেই ডিওএইচএস এলাকায় আপনারা জানেন নিশ্চয় কারা থাকে দর্শক, মূলত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে সেখানেই বাস করেন। এবং সেই মিছিলটি ছিল কয়েক হাজার মানুষের। প্রথম আলো এই ধরনের একটি রিপোর্ট করেছে। এমনকি সেই মিছিল থেকে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের যে দাবির প্রতি একাত্মতা ঘোষণা করা হয়েছে এবং ছাত্র হত্যার বিচার চাওয়া হয়েছে, এমনকি সেইখানে মিছিলে স্লোগান দেওয়া হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই মুহূর্তে দরকার গণতান্ত্রিক সরকার। এই ধরনের স্লোগানও আমরা দিতে দেখেছি ডিওএইচএস এর ওই মিছিলটাতে। অর্থাৎ সেনাবাহিনীর যত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তারা এমনকি তাদের স্ত্রীরাও এসেছেন, সন্তান সন্ততিরাও এসেছেন এবং কয়েক হাজার মানুষের এই মিছিলটা ছিল। প্রত্যেক শ্রেণী পেশা অবশ্যই কাউকে পৃথক করা ঠিক নয় দর্শক, কিন্তু তারপরেও সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আন্দোলনে যোগ দেওয়াটা নিঃসন্দেহে এটি আন্দোলনের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখন এইটারই প্রেক্ষাপটে আমি কথা বলতে চাচ্ছি আজকে। যখন আমি কথা বলছি, আমি আগেই বলছিল দর্শক, আর কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর দরবার হলে একটি মিটিং হবে। এই ধরনের মিটিংয়ে সাধারণত যেটা হয় আমি একটু বলি। প্রথমত অবশ্যই সেনাপ্রধান তার হয়তো স্বাগত বক্তব্য দেবেন, দিয়ে তিনি দেশের পরিস্থিতি ব্যাখ্যা করবেন এবং সেনাবাহিনীতে শৃঙ্খলা মেনে সরকারের যে আদেশ নিষেধ সেটা সেনাবাহিনী যে মেনে চলবে সেটাই তিনি স্মরণ করিয়ে দেবেন এবং তাদের মতামত চাইবেন। সেইখানে সেই মতামতে সাধারণত মাসিভ ওয়েতে সবার কাছ থেকে হয়তোবা প্রশ্ন নেওয়া নাও হতে পারে, সিলেক্টেড 2-1 কাছ থেকে প্রশ্ন নেওয়া হতে পারে, অথবা শিখিয়ে দেওয়া, প্রধানমন্ত্রী যাওয়া সাংবাদিক সম্মেলন করেন ঠিক একইভাবে শিখিয়ে দেওয়া
দুই একজনের কাছ থেকে স্পেসিফিক কিছু প্রশ্ন নেওয়া হবে সবার কাছে এটা বিলি করার জন্য। সেখানে আমি আগেই বলছিলাম দর্শক, তিনটি সিদ্ধান্ত আসতে পারে। এক, সেনাপ্রধানের আহ্বান অনুযায়ী, তার আগে একটু বলে নিই দর্শক, সেনাপ্রধান আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনা ওয়াজেদের পারিবারিক আত্মীয়। তার ফুফা সেই আগের যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মুস্তাফিজ সাহেবের মেয়ের জামাই হচ্ছেন এই বর্তমান সেনাপ্রধান। খুব সঙ্গত কারণেই তিনি রাজনীতির পাশাপাশি পারিবারিকভাবেও হলেও শেখ হাসিনা ওয়াজেদকে রক্ষা করতে চাইবেন। যাই হোক, তার এই প্রশ্নের ছুড়ে দেওয়ার পর আলোচনা হতে পারে, সেটা সংক্ষিপ্ত আকারে হওয়ার সম্ভাবনাটা বেশি দর্শক। আমি বলছি সিদ্ধান্ত তিনটা আসতে পারে। এক, সরকারকে যে কোনোভাবে সেনাবাহিনীর রক্ষা করা হচ্ছে, তাদের শৃঙ্খলার মধ্যে থাকা সেনাবাহিনীর দায়িত্ব এবং কর্তব্য, এটাই স্মরণ করিয়ে দেওয়া হতে পারে এবং সেটাই সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রথম যেটা হতে পারে আমি বলছি, সহজ কথায় সরকারকে রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে, যে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে মাঠে, জনগণের আন্দোলনের যে পরিস্থিতি এবং মাত্রা বুঝে সেনাবাহিনীকে সেখান থেকে প্রত্যাহার করে আবার ব্যারাকে ফেরত নিয়ে আসা এবং সরকারকে বলা, এটা যেহেতু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, কাজেই রাজনীতিবিদরা বসেই, ছাত্রদের সাথে বসে হোক আর বিরোধী দলের নেতাদের সাথে বসে হোক, তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারাই নেবেন। এটি হচ্ছে দ্বিতীয় সিদ্ধান্ত। তৃতীয়টি হতে পারে, সরকারকে দাবি মেনে নিতে তারা অনুরোধ করতে পারেন বা বলতে পারেন, যেটা 1990 সালের 6 ডিসেম্বর আপনারা জানেন এইরকমই একটি মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে সেনাপ্রধান সহ সিনিয়র অফিসাররা গিয়ে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে সকালবেলা তারা তার অফিসে গিয়ে সাক্ষাৎ করে বলেন যে, স্যার, আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিন, কারণ পরিস্থিতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণেরও বাইরে চলে গেছে। একইভাবে আপনারা জানেন 1/11-এর সময় একই ঘটনাই ঘটেছে আসলে। এখন যদি এইরকম কিছু ঘটে, আমি এই যে অপশনের কথাটা বললাম দর্শক, তাহলে এটা জাতির জন্য হবে মঙ্গলজনক। ইতিমধ্যেই এই কোটা সংস্কার নিয়ে সরকারি হিসাব মতে এখন গতকালকে যারা মারা গিয়েছেন এরা সহ 270 জন মানুষ মারা গিয়েছে। শ্রীলঙ্কায় মাত্র 12 জন মানুষের মৃত্যুর পরই শ্রীলঙ্কার সরকারের পতন হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের 270 জন সরকার হিসাবে, কিন্তু আমি বলে নেই এই সংখ্যাটা আরো অনেক বেশি হবে, বিকজ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো মানুষ সঠিক তথ্য পায়নি, কালেকশন করতে পারেনি। যাই হোক, যদি এই অপশন হয়, আমি মনে করি প্রাণহানির সংখ্যা কম হবে এবং জনগণ এখন যে এই 9 দফার থেকে, ছাত্র সমাজের 9 দফার থেকে এখন 1 দফায় চলে এসেছে, সেটাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সাস্টেনেবল সমাধান বলে আমি অন্ততপক্ষে মনে করি। দ্বিতীয়টি যেটা আমি বললাম যে সেনা প্রত্যাহার করে ব্যারাকে ফেরত নেওয়া, ব্যারাকে ফেরত নিলে কি হবে, পুলিশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন গতকালকে তারা কিন্তু চট্টগ্রামে আন্দোলন মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, তারা কিন্তু পিছু হটে গিয়েছে এবং কোনো জায়গায় এখন আর পুলিশ কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না তাদের যে শক্তি, সামর্থ্য এবং জনবল আছে। কাজেই সেনাবাহিনী যদি ব্যারাকে ফেরত যায়, রাস্তায় মারামারি, খুনাখুনি হবে, প্রাণহানির সংখ্যা এই ক্ষেত্রেও বাড়তে থাকবে। ওবায়দুল কাদের আবার ছাত্রলীগকে ডেকে এনে মিটিং করেছেন। আবার দেখলাম গতকালকে ছাত্রলীগ, যুবলীগের এরা অস্ত্রশস্ত্র নিয়ে দেশের 2-1টা জেলায় তারা বের হয়েছে, যদিও প্রতিরোধের মুখে তাদেরকে আবারও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মানে পুলিশ মনে হচ্ছে কেন জানি আগের মতো এরকম মারমুখী হবে না কিংবা গুলি করতে যাবে না। তারপরেও যদিও গতকালকেও আরো 8 জন মানুষের মৃত্যু হয়েছে। এখন প্রথম যেটা সেনাবাহিনীর থেকে যে সিদ্ধান্ত হচ্ছে, সরকারকে রক্ষার দায়িত্বে সেনাবাহিনী শৃঙ্খলাবদ্ধ থেকে, যেটা সেনাপ্রধান বলবেন বলে আমরা মনে করছি, সেটা যদি হয় কি হতে পারে? আমি এক কথায় বলবো দর্শক, রক্ত বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কারণ মানুষ, ছাত্র সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর গড়ে ফিরবে না। আন্দোলন এখন যে পর্যায়ে এসেছে, কোনো দফা টফা এখন আর তারা মানতেছে না। তাদের দাবি একটাই, কথা একটাই, সেটা হচ্ছে 1 দফা 1 দাবি, শেখ হাসিনার পদত্যাগ। কাজেই এই প্রথম দফার যে সিদ্ধান্তটা আমি বললাম 3টা সিদ্ধান্তের মধ্যে এটা যদি হয়, দেশের জন্য অত্যন্ত অত্যন্ত
ভয়ানক এবং রক্তবন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনার পাশাপাশি সরকার কি করতে পারে? আপনারা দেখেছেন গতকালকে একটি নাটক হয়েছে। প্রতিমন্ত্রী পলক নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতির কাছে, ছাত্র সমাজের কাছে। বলেছেন তার কোনো কাজের জন্য যদি ভুল হয় তাহলে তিনি ক্ষমা প্রার্থী। তিনি বলছেন ইন্টারনেট বন্ধ করাতে সাময়িক অসুবিধা হয়েছে, তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। এবং তিনি আরো বলেছেন অন্যের ভুলের জন্য প্রধানমন্ত্রীকে দোষারোপ করে তার উপর যদি সেটা চাপিয়ে দেওয়া হয় তাহলে তিনি সেটা কষ্ট পান। ট্রিক্স, পলিটিক্স, হিপোক্রেসিটা এই জায়গায়। তাহলে কি জনাব জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার তিনি কি ক্ষমা চাচ্ছেন? তাছাড়া প্রশ্নটা হচ্ছে, পলক বললেন ইন্টারনেট তো এমনি এমনি বন্ধ হয়ে গেছে, তাহলে তিনি এখন আবার ক্ষমা চাচ্ছেন কেন? মন্ত্রীদের পক্ষ থেকে বলা হলো ইন্টারনেট জামাত শিবিরের লোকজন নাকি বিচ্ছিন্ন করে দিয়েছে, তাহলে তারা ক্ষমা কেন চাচ্ছেন? তারা যদি ইন্টারনেট বন্ধ নাই করেন, বিরোধী ছাত্র জোটের কর্মীরা যদি এই কাজ করেছে বলে তারা বলে থাকেন, তাহলে এখন তার ক্ষমা চাওয়ার কারণটা কি? তার মানে দেখুন দর্শক, এখানে অনেকগুলা ষড়যন্ত্র কাজ করছে ছাত্র সমাজকে বিভ্রান্ত করার জন্য। পলক প্রধানমন্ত্রীর শিখিয়ে দেওয়া কথাগুলাই বলছেন। আমরা প্রকারান্তরে বলতেই পারি প্রধানমন্ত্রী কি অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার ক্ষমা চাচ্ছেন। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, কিভাবে আন্দোলনকে দেখুন ব্যাহত করা হতে পারে। আন্দোলনকারী ছাত্রদের সমন্বয়কদের আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে। তারা কি করবেন? তাদেরকে ডেকে নিয়ে ডিবি অফিসে হারুন যেভাবে ডেকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিল, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের সদস্যরা সহ আরো আইন প্রয়োগকারী সংস্থা থাকবে, তাদেরকে চাপের মধ্যে রেখে তাদের যে বয়স বা ম্যাচুরিটি বিবেচনায় তারা হয়তো অনেক কিছু ওই সময় গুছিয়ে কথা না বলতে পারে, তাদেরকে দিয়ে একটা স্টেটমেন্ট রেডি করা হবে এবং বলা হবে যে তোমাদের যে দাবি সবগুলাই তো মেনে নেওয়া হচ্ছে, তাহলে আবার তোমাদের আন্দোলন কিসের? আবার তাদেরকেও সেখানে আটকিয়ে রাখা হবে, হয়তোবা তাদেরকেও ডিবি অফিসের মতো বাতের হোটেলের মতো আবার আপ্যায়ন করে খাওয়ানো হবে, যার ফলে তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট দিয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হবে আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য। যাই হোক দর্শক, আমি অনেকগুলো কথা বললাম, কিন্তু আন্দোলনকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করা হোক না কেন, সেনাবাহিনীর পক্ষ থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন, পলক বা অন্য কোনো মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর অন বিহাফ অফ ক্ষমা চান, সেটা যেটাই করেন না কেন, ইজ টু লিটিল too late. Now is the time to say, Sheikh Hasina Wajed, your service is no longer required for the nation. Just simply we want to say goodbye, Miss Hasina Wajed. আপনার রাষ্ট্র পরিচালনার কোনো নৈতিক দায়িত্ব নেই। আপনার হাত রক্তে রঞ্জিত, 270টি মানুষের রক্ত দ্বারা আপনার হাত রঞ্জিত হয়েছে, কাজে আপনাকে এখন পদত্যাগী করতে হবে, এবং দিস ইজ দ্য ফাইনাল ডিমান্ড। কাজেই আমরা রাজপথে আমাদের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে এবং রাজপথে দাবি আদায় হবে, এবং আমরা কিছুদিন পর পর এক একটা বিষয় নিয়ে আন্দোলন করার চেয়ে আমরা স্থায়ী সমাধানে যেতে চাই, আর সেটি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং একজন নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া এখন হচ্ছে সময়ের দাবি, এবং দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।